হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 6 এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ এর একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে তোমাদের সেট 1 দিয়েছি, যেখানে সমস্ত এমসিকিউ গুলো দিয়ে দিয়েছি। আজকে তোমাদের ২ নম্বর ও ৩ নম্বরের প্রশ্নগুলো দেবো। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে যেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেবো, এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এনালাইজ করে তৈরি করা হয়েছে, তাই তোমরা কেউ স্কিপ করবে না। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবে। ঠিক আছে? দেখে নাও, আজকে তোমাদের সেট 2 দেবো। সেট 2 এর প্রথম প্রশ্ন: মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? আশ্বিন মাসের দুর্গাপুজো, কার্তিক মাসের কালীপুজো বা দীপাবলি প্রভৃতি উৎসবের মাটির দেয়াল চিত্র আঁকা হয়। দেয়াল চিত্র করার জন্য কী কী উপাদান ব্যবহৃত হয় দেখে নাও। দেয়াল চিত্র লালচে গিরে মাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরিফুল চুবিয়ে রং করা হয়। এছাড়া বেলে মাটির গোলা দিয়ে আতা দেওয়া হয়। এই মাটির রং ঈষৎ হরিদ্রা ও সাদাটে একে ধুঁধে মাটি বলে। এই প্রলেপ ভিজে থাকতে থাকতেই আঁকার কাজ সারতে হয়। এছাড়া গেরুয়া, আকাশি, হলদে প্রভৃতি রং ব্যবহার করা হয়। মোড়ক-ঝুড়ি চলচ্চিত্রে আর কী কী নকশা থাকে? মোড়ক-ঝুড়ি চলচ্চিত্রের ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা, আর সূর্যগুলির ফাঁকে ফাঁকে থাকে নাদফোঁটা পদ্ম। এর বাইরে ফাঁকা জায়গায় বসানো হয় ছোট ছোট মোটিফ। সেই মোটিফের মধ্যে উল্লেখযোগ্য হলো ইস্কাবন, হরতনের চিহ্ন, সাধারণত লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদি। লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন? গাংসালিক তার চিঠিতে কী বলেছে? দেখে নাও, লাল মোরগের পাঠানো চিঠিটি হলো শিশুর উষার রঙিন হাসিতে ভরা, আর গাংসালিক কবিকে গাঙের পাড়ের মোড়ল হতে বলেছে। গোপালের বাবা কোথা থেকে ল্যাংড়া আম এনেছিল? গোপাল তার বন্ধুদের কোথায় বসাতো? গোপালের বাবা ভাগলপুর থেকে ল্যাংড়া আম এনেছিল। গোপাল তার বন্ধুদের আম গাছের তলায় বসাতো। আহা পিঁমড়ে ছোট পিঁমড়ে সম্বোধন তৈরি পিঁমড়ের কবিতায় মোট কতবার আছে? পিঁমড়ের মানুষের কী ক্ষতি করে? ৩ বার রয়েছে, ঠিক আছে? তার পিঁমড়ে সুযোগ পেলেই মানুষের খাদ্যবস্তুর উপর হামলা করে ও এছাড়া বিভিন্ন ফসল তাড়ান করবারই ক্ষতি করে। কতগুলি গ্রামের পর সাধারণত একটি হাট চোখে পড়ে? কার ডাকে রাত্রি নেমে আসে? ১০-১২টি গ্রামের পর সাধারণত একটি হাট চোখে পড়ে আর কাকের ডাকে রাত্রি নেমে আসে। পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট, ৮ দাগের। এদেশের সমস্ত পালা-পার্বণ, উৎসব, আনন্দ এসবের মূলে কী রয়েছে? ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এসবের মূলে রয়েছে চাষবাস। ধান শব্দটি ধান্য শব্দ থেকে এসেছে। প্রভাতে পড়ে না ঝাড় আলোচ্য লাইনটি কোন কবিতার অন্তর্গত? কবি কে? কোথায় পড়ে না ঝাড়? আলোচ্য লাইনটি হাট কবিতার অন্তর্গত। কবি হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। হাটে ঝাড় পড়ে না। আমার জমিতে আমি গাছ লাগাবো। আলোচ্য লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? লেখককে এখানে কোন গাছের কথা বলেছে? আলোচ্য লাইনটি ফাঁকি গল্প থেকে নেওয়া হয়েছে। লেখক রাজকিশোর পটনায়ক, আর গাছ বলতে আম গাছের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন: আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে। আলোচ্য লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? লেখককে অগ্রহায়ণ বলতে কী বোঝায়? আলোচ্য লাইনটি মৌসুমীর দিনে থেকে নেওয়া হয়েছে। লেখক হলেন সুভাষ মুখোপাধ্যায়, আর অগ্রহায়ণ বলতে বছরের শুরুর বোঝায়। পরের প্রশ্ন: সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। আলোচ্য বাক্যটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উক্তিটি কার? তার গন্তব্য কোথায়? আলোচ্য বাক্যটি এক ভূতুড়ে কাণ্ড গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটির লেখক শিবরাম চক্রবর্তীর। তার গন্তব্য হলুর দিকে। মানভূমির দেয়ালচিত্রের প্রতীক কি? মাটির ঘরের দেয়ালচিত্রের গল্পটির লেখককে কোন জেলাকে দেয়াল চর্চার পীঠস্থান বলা হয়? মানভূমির দেয়ালচিত্রের প্রতীক হলো পদ্ম। গল্পটির লেখক তপন কর। পূর্বর্তন মানভূমি জেলার ভৌগোলিক সীমানাকেই বাংলার দেয়ালচিত্র পীঠস্থান বলা হয়। পরের প্রশ্ন দেখে নাও। কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা নাকি ভূত? সুকুমার রায়ের লেখা হযবরল গল্পে হিজিবিজ নামে এক জন্তুকে দেখে বোঝা যাচ্ছিল না। গাছটাকে আরও দুহাত ভিতরে লাগালে কত ভালো হতো। কোন গাছ বক্তার এমন মনে হওয়ার কারণ কি? গাছে আম পাকার সময় পাঁচিলের খুব কাছে থাকায় পাড়ার ছেলেরাই সহজে আম পেড়ে নিয়ে যেতে পারে, এই আশঙ্কা থেকে কতকের সঙ্গে তার বউ ও ছেলে ঝগড়ায়। সেই কারণে আম গাছটিকে দুহাত ভিতরের দিকে সরিয়ে পুনরায় জন্য পোঁতা হয়েছিল। বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠল কেন? বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠছিল কারণ গর্তের ভেতর কাঁকড়াদের আস্তানা ছিল। বাঘের ছানা কাঁকড়া ধরার জন্য গর্তের মধ্যে থাবা ঢুকিয়ে দিল। কাঁকড়া তার লাল রঙের দানা দিয়ে ছোট্ট বাঘের থাবা কামড়ে ধরেছিল। পরের প্রশ্ন: গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কী সংবাদ বেরিয়েছিল? গল্প অনুসারে কটকের খবরের কাগজে বের হয়েছিল কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টিতে শহরের ভিতরে পুরী ঘাটে আম গাছ উপড়ে পড়েছে। ফাঁকি গল্পে আম গাছটি কীভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে লেখো। গাছ নানাভাবে তাদের সাহায্য করেছিল। ছায়া দিয়ে, বাতাস দিয়ে, ফল পাতা সব কিছু দিয়েই সাহায্য করেছিল। এটি বাচ্চাদের দোলনা চড়ার স্থান, খেলার স্থান হয়েছিল। সবচেয়ে বড় কথা, এই আম গাছটি গোপালবাবুর বাড়ির পরিচয়বাহী হয়ে উঠেছিল। তাই বেঁচে গেলাম বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? বর্ষায় চারিদিকে জলে থই থই করছে, কোথাও একটুকুও ডাঙা নেই। পিঁমড়ে একটা গাছের পাতায় আশ্রয় নিয়েছে, তাই পিঁমড়ে এ যাত্রায় বেঁচে গেল। পরের প্রশ্ন: ৪০ বছরের হলেই আমার বয়স ঘুরিয়ে দিই কথাটির অর্থ লেখো। হযবরলে বর্ণিত বয়স বাড়ানো বা কমানো কীভাবে হয়? দুটো প্রশ্নের একটাই উত্তর, ঠিক আছে? দেখে নাও। ৪০ পার হলে বয়স ঘুরিয়ে দিত। ৪১ বা ৪২ হতো না, তখন ৩৯, ৩৮, ৩৭ করে বয়স নামতে থাকে। এইভাবে ১০ পর্যন্ত নামে, তারপর আবার বাড়তে শুরু করে। উপসর্গ কাকে বলে? উদাহরণ দাও। যে অক্ষর বা শব্দাংশ শব্দের আগে বসে তার অর্থ পরিবর্তন বা নতুন অর্থ তৈরি করে তাকে উপসর্গ বলে। উদাহরণ: অ যোগ সুখ সমান সমান অসুখ। বুঝেছ? আর আরো দুটো দেখে নাও। দূর
যোগ গন্ধ, দুর্গন্ধ, সু যোগ কাজ, সুকাজ। পদ কাকে বলে? উদাহরণ দাও। বাক্যে ব্যবহৃত এমন অর্থপূর্ণ শব্দ যা অন্য শব্দের সঙ্গে মিলিত হয়ে একটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে তাকে পদ বলে। উদাহরণ রাম স্কুলে যায়। এখানে রাম স্কুলে যায় প্রতিটি আলাদা, আলাদা পদ কারণ এগুলো মিলেই পুরো বাক্যের অর্থ প্রকাশ করেছে। কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে? দেখে নাও উত্তরটা তোমরা স্টুডেন্ট। কবি অমিয় চক্রবর্তীর পিঁপড়ে কবিতায় কবি পিঁপড়ের ব্যস্ত চলাফেরা থেকে কেমন যেন চেনা লাগে বলে মনে করেছেন। পিঁপড়াটা এই মধুর আর একাগ্র চলাফেরা মানুষের জীবনের পরিশ্রম ও ব্যস্ততার কথা মনে করিয়ে দেয়। তাই কবির কাছে এটি পরিচিত ও চেনা বলে মনে হয়েছে। ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য কী, কী ধরতে গিয়েছিল? ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য ১ম এ যায় পাখি ধরতে, তারপরে যায় কাঁকড়া ধরতে এবং শেষে যায় নদীতে মাছ ধরতে। হযবরলে বর্ণিত উদো বুড়ো শরীরের বর্ণনা দাও। হযবরলে বর্ণিত উদো বুড়ো লম্বায় ১.৫ ফুট, তার পা পর্যন্ত লম্বা, সবুজ দাড়ি, মাথা জুড়ে টাক এবং টাকের উপর খড়ি দিয়ে কী সব যেন লেখা। তার হাতে সবসময় একটি হুঁকো থাকে। দেখো স্টুডেন্টস, আজকে তোমাদের সেট 2 দিলাম, এরপরে সেট 3 তে তোমাদের 3 মার্কসের প্রশ্ন দেবো। আজকে সেট 2 এর 2 মার্কসের প্রশ্ন দিলাম। তোমরা অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নাও, খাতায় নোট করে। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। আর তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।